সময়টা বর্ষাকাল, আকাশ এই পরিষ্কার, আবার এই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এমনই এক সন্ধে ছাতা মাথায় দিয়ে চলে এলাম আমার পাড়ার মোড়ে সঞ্জয়ের দোকানে। পৌঁছেই দেখি রোজকার মতো আজও চায়ের আড্ডাটা একেবারে জমে উঠেছে। রতন, বিল্টু, সৌভিক আর আমাদের পাড়ার নবীন পুরো। আমি গিয়ে বসতেই রতন এক গাল হেসে আমাকে দেখে বলে উঠল, আরে সুবলা যে, অনেকদিন দেখা হলো, এবার কদিনের ছুটি নিয়ে এসেছো? হ্যাঁ, অনেক কষ্টে ভাই এবার 1 সপ্তাহ ছুটি পেয়েছি জানিস। আর তোরা তো জানিস পুলিশের চাকরিতে ছুটি পাওয়াটা কিরকম একটা চাপের বিষয়। শুভদা, এই পুলিশের চাকরিতে তোমাকে তো অনেক ঘটনার সামনে থাকতে হয় বলো। কত রোমাঞ্চকর, দারুণ দারুণ ঘটনা। সেরকম কোনো রোমাঞ্চকর ঘটনা আজকে এরকম বর্ষার ওয়েদারে একটু শোনাও না গো। হ্যাঁ শুভ, একেবারে ঠিক বলেছো বিল্টু। এই তুমি 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 কিছু একটা শুরু করো তো, আর আমি না ওই সবার জন্য 1 পেয়ালা চা করে আনছি এক্ষুনি। তুমি শুরু করো, কেমন? বেশ, অনেক দিন আগের কথা, অন্তত 25 বছর তো হবেই। সে সময় এমন এক ঘটনা ঘটেছিল আজও যা বিশ্বাস করা যায় না, বুঝলি। অথচ আবার না বিশ্বাস করেও উপায় নেই, কারণ ঘটনার সাক্ষী আমি নিজেই। আমি অবশ্য বিজ্ঞানের ছাত্র, সমস্ত কিছুকে বিজ্ঞান দিয়ে বিচার করি, কিন্তু সেই ঘটনার কাছে বিজ্ঞান একেবারে অর্থহীন আর অসহায় হয়েছিল। সেই ঘটনা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। সবে বিএসসি পাশ করে পুলিশের চাকরিতে ঢুকেছি। পুলিশের কাজ আমার বরাবরই খুব ভালো লাগার পছন্দের, তাই ভালোভাবেই নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম। ওই যে ব্যারাকপুরের লাটবাগানের পুলিশ ট্রেনিং স্কুল, সেখানে ট্রেনিংয়ের পরে প্রথম জয়েনিং পেয়েছিলাম রামনগর থানার ছোট দারোগা বাবুর। আগেই বলেছি যে পুলিশের কাজ এটা আমার কাছে একেবারে স্বপ্নের মতন ছিল, তাই বেশ আনন্দেই ছিলাম। মাঝে মাঝে রাতে জিপ নিয়ে রামনগর পানিপারুল পর্যন্ত যে লম্বা জেলা সড়ক, সেখানে টহল দিতে বেরোতাম, আর সেটা ছিল আমার কাছে সব থেকে বড় আনন্দের ব্যাপার। সেদিন ছিল অমাবস্যা, তার সাথে যোগ দিয়েছিল শনিবার। আবার আকাশে সেদিন ঘন ঘোর মেঘ, যে কোনো সময় আবার ভয়ঙ্কর বৃষ্টি নামতে পারে। সময়টা আজকের মতোই বর্ষাকাল। সন্ধে 1 পশলা বৃষ্টি হয়ে গেছিল সেদিন। নিশূত রাতে আমরা টহল দিয়ে ফিরছি পানিপারুল থেকে রামনগরের দিকে। জিপের সামনের সিটে বসে রয়েছেন বড়বাবু আর ড্রাইভার। বড়বাবুর মুখে মোটা জ্বলন্ত চুরুট, তার চোখে দৃষ্টি স্থির। জিপের পিছনের সিটে আমি আর সশস্ত্র কনস্টেবল 4-5 জন হবে। ঘড়িতে দেখলাম তখন রাত 2টো। বৃষ্টি ভেজা কালো পিচের রাস্তার ওপর দিয়ে জিপের তীব্র আলো ছুরির মতো চাপ চাপ অন্ধকারকে চিরে একেবারে এগিয়ে চলছে। আমরা সবাই চুপচাপ। বড়বাবু এক মনে গলগল করে চুরুটের ধোঁয়া ছেড়ে যাচ্ছেন। মাঝে মাঝে গাছপালায় ঢাকা গ্রামের মধ্যে এসে পড়ছি। 2-একটা কুকুর হয়তো হঠাৎ ডেকে উঠছে, কখনো বা আমরা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চলছি। ড্রাইভার একটা নির্দিষ্ট গতিতে জিপটাকে নিয়ে চলেছে। সামনেই একটা গ্রাম, একটু পরেই তার মধ্যে দিয়ে আমাদের জিপটা যাবে। হঠাৎ দেখলাম বেশ দূরে একটা লোক 2 হাত তুলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোয় জিপটি এগোবার সাথে সাথেই লোকটিও ক্রমশ আমাদের চোখের সামনে বড় হয়ে পরিষ্কার হয়ে ফুটে উঠতে লাগলো। বেশ বুঝতে পারছিলাম লোকটা আমাদের গাড়িটাকে, মানে জিপটাকে থামাতে চাইছে। তবুও ড্রাইভার হর্ন দিয়ে লোকটিকে সরে যেতে ইশারা করলো, কিন্তু লোকটা সরে যাবার কোনো লক্ষণই দেখালো না। বাধ্য হয়ে ড্রাইভার লোকটির সামনে জোর করে ব্রেক কষে গাড়ি রান করালো। বড়বাবু প্রচণ্ড ধমকাতে গেলেন, কিন্তু তার আগেই লোকটি হাত পা নেড়ে পাগলের মতো চেঁচাতে লাগলো, খুন খুন দারোগা বাবু, খুন খুন, শিগগির চলুন, না হলে ওরা পালিয়ে যাবে। লোকটির গলার স্বরটা কেমন ফ্যাঁস ফ্যাঁসে বলে আমার মনে হলো লোকটি কথা বলছে যেন কত দূর থেকে। লোকটির কথা যেন ওর মুখ থেকে বেরোচ্ছে না, অন্য কোথাও থেকে শুনছি, যদিও ওর মুখ নড়ছে।
বড়বাবু হাত তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ওকে চুপ করতে ইশারা করে জানতে চাইলেন, কোথায়? কে খুন হয়েছে? কারা করেছে? আমি কিন্তু লোকটির মুখের দিকেই তাকিয়েছিলাম। অবাক লাগলো ওর দুটো চোখ দেখে। ওর চোখ দুটো কেমন যেন স্থির, শীতল আর পাথুরে বলে মনে হলো। লোকটি বড়বাবুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললে, আসুন আসুন বড়বাবু, তাড়াতাড়ি আসুন, এখন ওরা ঘরের মধ্যেই আছে। বলে লোকটি রাস্তা থেকে নেমে অন্ধকার জঙ্গলের দিকে এগিয়ে গেল। ড্রাইভারকে গাড়িতে রেখে সবাইকে সঙ্গে নিয়ে বড়বাবু লোকটির পিছু পিছু রাস্তায় নেমে জঙ্গলের দিকে এগোতে লাগলেন। আমিও ওনার পাশে পাশে এগোচ্ছিলাম। বড়বাবু আমার কানের কাছে মুখটা এগিয়ে ফিস ফিস করে বললেন, লোকটা মিস্টেরিয়াস, একটু সাবধানে চলো। বড়বাবুর কথা শুনে একটু চমকে উঠলাম। আমার মনের কথাই যেন বড়বাবু বললেন। এই হাতটা কোমরের রিভলভারের ওপর রাখলাম। পিছন ফিরে কনস্টেবলদের রাইফেলগুলো প্রস্তুত রাখতে বললাম। ওরা আদেশ পালন করে আমাদের পিছু পিছু আসতে লাগলো। এরই মধ্যে বড়বাবু লোকটির নাম জেনে নিলেন। তোমার নাম কি হে? আগে আগে স্যার, মোহন 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 আমার নাম মোহন। লোকটি আমাদের আগে আগে ঝোপঝাড় ডিঙিয়ে বাঁশঝাড়ের তলা দিয়ে অবলীলাক্রমে এগিয়ে চলেছে, কিন্তু ওকে অনুসরণ করতে আমাদের বেশ অসুবিধে হচ্ছিল। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মেঠো পথ, বেশ কাদা। আর কত দূর হে? বড়বাবু বেশ বিরক্ত হয়ে এই কথা জিজ্ঞাসা করলেন। এই তো বড়বাবু, এসে গেছি বলে সামনের দিকে আঙুল দেখিয়ে বললে, এই কলার জোপটার মধ্যে লাশ পোতা আছে, ওরা একটু আগে পুঁতে রেখে গেছে বড়বাবু। ওরা কারা? বড়বাবু বেশ আগ্রহের সঙ্গে জানতে চাইলেন। আগে আগে ওরা চারজন আছে, চারজন আছে। নামগুলো বল না। বেশ বিরক্ত গলায় জিজ্ঞাসা করলেন বড়বাবু। এই 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 গাছটার তলায়, এই গাছটার তলায় বলে একটা হেলানো কলা গাছ দেখালো লোকটি। টর্চের আলোয় দেখলাম গাছের গোড়াটা বেশ একটু উঁচু, বোঝা যায় একটু আগেই মাটি ফেলা হয়েছে। মাটিও বেশ আলগা, ভিজে মাটিতে এখনো বেশ কয়েকটা তাজা পায়ের ছাপ রয়েছে। দু এক জায়গায় কিছু নুনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঢিবিটার ওপর একটা কলা গাছ, যা একটু আগে লাগানো হয়েছে, তাই একটু বৃষ্টিতেই সেটা হেলে পড়েছে। বাবু, লাশটা বের করে দিই বলেই লোকটা উবু হয়ে বসে হাত দিয়ে মাটি সরাতে লাগলো। করো কি করো কি, মাটি খুঁড়ো না, মাটি খুঁড়ো না। কাল দিনের বেলা সবার সামনে মাটি খুঁড়ে লাশ বের করা হবে। বড়বাবুর বাধায় লোকটা হাত গুটিয়ে উঠে পড়ে। তুমি খুনিদের নাম বলো না। বড়বাবু মোহনের দিকে চেয়ে রইলেন এ কথা বলে। মোহন খুনিদের নাম না বলে বলল, চলুন চলুন তাড়াতাড়ি চলুন, ওরা এখনো পালায়নি, এখনো 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 ওদের ধরতে পারবেন। মোহন হঠাৎ চঞ্চল হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বোঝা গেল খুনিদের পালিয়ে যাবার ভয়ে ও অস্থির হয়ে পড়েছে। সুরেশ, সৌরভ, তোমরা দুজনে এখানে থাকো। বড়বাবু দুজন কনস্টেবলের উদ্দেশ্যে এ কথা বললেন। না না, ওদের থাকতে হবে না, ওদের থাকতে হবে না, লাশ কেউ নিয়ে যেতে পারবে না, আপনারা আপনারা সবাই আসুন, আসুন আমার সঙ্গে আসুন বলে এগিয়ে চলল। বড়বাবুর ইশারায় আমরা ওর পিছন পিছন চললাম। মোহন আগে আগে চলেছে। এবার আর জঙ্গলের পথ নয়, বেশ পরিষ্কার গ্রামের পথ। চুপচাপ নির্ঝুম গ্রাম, একেবারে এক নাগারে ঝিঁঝি ডেকে চলেছে। কয়েকটা বাড়ির উঠোনে কয়েকটা কুকুর একটু ডেকেই চুপ করে গেল। মনে হলো ওরা মোহনকে দেখে ভয় পেয়েছে। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। জলে ভেজা পথ, আমাদের চলার কোনো আওয়াজ নেই। এমন সময় একটা বাড়ির উঠোনে দাঁড়িয়েই মোহন আমাদের দাঁড়াবার ইঙ্গিত করল। তারপর ইশারায় আঙুল দিয়ে সামনের একটা বড় ঘর দেখিয়ে দিতেই বড়বাবুর ইঙ্গিতে কনস্টেবলরা ঘরটার চারদিকে ঘিরে ফেলল। বড়বাবু আমাকে সঙ্গে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। হাতে ধরা তার রিভলভার, আমার হাতেও রয়েছে একটা।
মোহন আমাদের আশেপাশে। বড়বাবু বন্ধ দরজার সামনে গিয়ে চেঁচিয়ে বললেন, ঘরে কে আছো? দরজা খোলো। বোঝা গেল ঘরের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। বড়বাবু আবার হুঙ্কার দিয়ে বললেন, পালানোর চেষ্টা করো না, পুলিশ পুরো ঘরটাকে ঘিরে রেখেছে। ভিতর থেকে কোনো জবাব পাওয়া গেল না। আমরা রিভলভার বাগিয়ে ধরে বন্ধ দরজায় জোরে জোরে লাথি মারলাম। সঙ্গে সঙ্গে আলগা খিল ভেঙে গিয়ে দরজাটা দড়াম করে খুলে গেল। ভিতরের লোকগুলি তাদের অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতেই আমাদের সঙ্গে মোহনকে দেখে ওরা একেবারে চমকে উঠল। ওদের হাত থেকে অস্ত্রগুলো হঠাৎ পড়ে যেতেই বড়বাবু চেঁচিয়ে আদেশ দিলেন, হাত ওপরে তোলো, পালানোর চেষ্টা করো না, বাড়িটার চারিদিকেই পুলিশ। আমার মনে হলো বড়বাবুর কোনো কথাটি ওরা শুনছে না। আমাদের সঙ্গে মোহনকে দেখে ওরা একেবারে হতবাক। চোখগুলো বড় বড় করে ওরা মোহনকে দেখছে। আস্তে আস্তে ওদের মুখগুলো একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। বড়বাবুর আদেশে ওদের সবার হাতে হাত কড়ি পরিয়ে দেওয়া হলো। মোহনের দিকে চেয়ে বড়বাবু বললেন, চল এবার লাশটা বের করা যাক। চলুন চলুন হুজুর চলুন বলে মোহন আমাদের আগে আগে চলতে লাগলো। একটু পরেই খুনি চারজনকে নিয়ে আমরা সেই কলা গাছটার ঝোপটার পাশে এসে পড়লাম। ওহে মন, মাটি খোঁড়ার জন্য একজন লোক আর সাক্ষীর জন্য গ্রামের প্রধানকে ডেকে আনতে হবে। এক্ষুনি ডেকে আনছি ওদের বলেই মোহন অন্ধকারে যেন প্রায় মিলিয়ে গেল। তার যাবার পথের দিকে বোবার মতো চেয়ে রইল সেই চারজন খুনি। একটু বাদেই কোদাল কাঁধে এসে দাঁড়ায় একজন, বলে, মোহন আমাকে পাঠিয়ে দিল। তাও গেল কোথায়? বড়বাবু জানতে চাইলেন। আগে ও গ্রাম প্রধান জগবন্ধু বাবুর বাড়িতে গেছেন, এক্ষুনি আসবে। লোকটি আবার পালিয়ে না যায়, ওকে এ কেসে বিশেষ দরকার। মাটি কাটা লোকটি ঝপাঝপ মাটি কাটতে থাকে। বড়বাবু ধমক দিয়ে বললেন, এই আস্তে আস্তে কোদাল চালাও, এখানে একটা লাশ পোতা আছে, ওটা নষ্ট হয়ে যাবে। লোকটা চমকে উঠে মাটি কাটা বন্ধ করে বলে, লাশ মানে মরা মানুষ? তারপর ভয় পেয়ে বললে, বাবু আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দেন। এই সকালে আর আমি মরা ছুটতে পারবো না। যা করতে বলা হয়েছে তাই কর, না হলে এদের সঙ্গে তোকেও চালান করে দেব। ধমক খেয়ে লোকটি বেজার মুখে মাটি কাটতে লাগলো। এদিকে পূর্ব দিকের আকাশ বেশ পরিষ্কার হয়ে এসেছে। হঠাৎ মাটি কাটার লোকটা গোঁ গোঁ করতে করতে একেবারে অজ্ঞান হয়ে পড়ল। ঠিক এই সময় হন্তদন্ত হয়ে গ্রামের প্রধান জগবন্ধুবাবু এসে পড়ল। তা বলি, কে খুন হলো? হ্যাঁ, কে একজন খুন হয়েছে? আপনি কি বলে জগবন্ধুবাবু নিজের চোখ দুটো কচলে নিলেন। তারপর গর্ত থেকে বার করা লাশটা ভালো করে দেখে বললেন, তো মোহনের দেহ। তবে তবে একটু আগে মোহন যে আমাকে ডেকে আনলো, অথচ ওর দেহ এখানে। বলতে বলতে তিনি মাথায় হাত দিয়ে কাদামাটিতে বসে পড়লেন। হঠাৎ খুনি চারজন হাউ মাউ করে বড়বাবুর পা ছড়িয়ে ধরলে, বললে, বড়বাবু, আমরা স্বীকার করছি, না হলে মনের হাতেই আমরা মরবো। বড়বাবু, আমাদের জেলে পড়ে দিন, আমাদের বাঁচান বড়বাবু, আমাদের বাঁচান। সেই রাতের স্মৃতি আজও আমি ভুলতে পারিনি। ভূত আছে কি নেই সে তর্কের মধ্যে আমি যেতে চাই না, তবে বিদেহী আত্মা যে আছে সে বিশ্বাস আমার হয়েছে সেদিনের সেই ঘটনার পরে।